আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিভিউস ইনফোটেনমেন্টে। আপনাদের সঙ্গে আছি আমি ফাহাদিয়া মিতু। ইউক্রেনে যুদ্ধ বর্তমানে একটি গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে রয়েছে। একটানা কয়েক বছর যুদ্ধ চলার পরেও এখনও পর্যন্ত ইউক্রেন যুদ্ধ কোনো পরিণতিতে আসতে পারেনি। কখনো ইউক্রেন যুদ্ধে এগিয়ে থাকার দাবি করেছে, আবার কখনো রাশিয়া। যুদ্ধক্ষেত্র থেকে সুনিশ্চিত তথ্য পাওয়া কঠিন হওয়ায় এবং দুই পক্ষই নিজেদের ক্ষয়ক্ষতির তথ্য আড়াল করার চেষ্টা করার কারণে যুদ্ধ নিয়ে একটি ধোঁয়াশাও তৈরি হয়েছে। তবে ইউক্রেনের অভ্যন্তরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, অসংখ্য স্থাপনা ধ্বংস হয়েছে, অগণিত মানুষ নিহত হয়েছে। সম্প্রতি একটি জরিপে জানা গেছে অধিকাংশ ইউক্রেনীয় নাগরিক এখন রাশিয়ার সাথে শান্তি চুক্তি করতে চাইছে। আরও জানব এবারের প্রতিবেদনে। পশ্চিমা মহল থেকে এরই মধ্যে কিয়েভকে রাশিয়ার ভেতরের বিভিন্ন টার্গেটে পশ্চিমা দেশ থেকে সরবরাহকৃত ATACMS এবং স্টর্ম শ্যাডো মিসাইল ব্যবহার করার অনুমতি দেওয়া হয়েছে। অনুমতি পাওয়ার পরপরই রাশিয়ার ব্রায়ানস্ক এবং কুরস্ক অঞ্চলে রুশ সামরিক স্থাপনাগুলোর উপর আক্রমণ চালানো হয়। ইউক্রেনের এই হামলার প্রতিক্রিয়ায় রাশিয়া দুটো দিক থেকে সাড়া দিয়েছে। প্রথমত, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তার দেশের পারমাণবিক নীতিতে পরিবর্তন অনুমোদন করেন। এতে করে রাশিয়ার পক্ষে পারমাণবিক অস্ত্র ব্যবহারের সুযোগ তৈরি হয়েছে। এর পাশাপাশি রাশিয়া ইউক্রেনের দিনিপ্রো শহরের একটি অস্ত্র কারখানায় একটি মধ্যম পরিসরের ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপ করেছে। মধ্যপাল্লার এই মিসাইলটির নাম ওরেশনিক বা হেজেল ট্রি। এটি এখন পর্যন্ত সাবধানে সমন্বিত এবং পরিকল্পিত পাল্টা আক্রমণ উভয় পক্ষের যুদ্ধ প্রচেষ্টার তীব্রতার ক্রমশ বৃদ্ধি নিশ্চিত করেছে। পাশাপাশি পূর্ব ইউক্রেনে রাশিয়ার সেনাবাহিনীর ধারাবাহিক অগ্রগতি যেমন অব্যাহত রয়েছে, তেমনি ক্রেমলিনের গুরুত্বপূর্ণ অবকাঠামোতে সর্বাধিক ক্ষতি করার জন্য ইউক্রেনের প্রচেষ্টাও চলমান রয়েছে। ডোনাল্ড ট্রাম্পের শপথ গ্রহণের সময় যত ঘনিয়ে আসছে, রাশিয়া ও ইউক্রেন দুই পক্ষই নিজেদের মতো করে প্রস্তুতিও ততটাই জোরদার করছে। ট্রাম্প বারবারই বলে এসেছেন যে তিনি 24 ঘন্টার মধ্যে ইউক্রেন যুদ্ধ শেষ করতে চান। ট্রাম্প প্রশাসন দায়িত্ব নিলে ইউক্রেনের পক্ষে মার্কিন সাহায্য কমে আসবে বা প্রত্যাহার করে নেওয়া হবে, এমন একটা উৎকণ্ঠা এরই মধ্যে ইউক্রেনের ইউরোপীয় মিত্রদের মাঝে ছড়িয়ে পড়েছে। হাঙ্গেরির ভিক্টর ওরবান সহ অন্যান্য প্রভাবশালী ইউরোপীয় নেতারাও আমেরিকার সম্ভাব্য কৌশল এবং ইউরোপীয় দেশগুলোর আগামী পরিস্থিতি নিয়ে সংশয়ে পড়ে গেছেন। এই পর্যন্ত হওয়া যুদ্ধে ইউক্রেনের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এরই মধ্যে 6 মিলিয়ন মানুষ ইউক্রেন ত্যাগ করেছে এবং অতিরিক্ত 4 মিলিয়ন মানুষ দেশের অভ্যন্তরেই বাস্তুচ্যুত অবস্থায় রয়েছেন। যুদ্ধের জেরে ইউক্রেনে দারিদ্রতা, খাদ্য নিরাপত্তাহীনতা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। ইউক্রেন দাবি করেছে যে পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়েছে তা পুনর্নির্মাণ ও সংস্কার করতে কমপক্ষে 500 বিলিয়ন মার্কিন ডলার পরিমাণ অর্থ সহযোগিতার প্রয়োজন হবে। যুদ্ধের প্রথম 2 বছরে 30,000-এর বেশি ইউক্রেনীয় সৈন্য নিহত হয়েছে। এর বাইরে অসংখ্য ইউক্রেনীয় আহত হয়েছে। নিখোঁজ আছে আরও অনেকেই। সামরিক সেনা সদস্যদের বাইরে অন্তত 12,000 বেসামরিক নাগরিক নিহত হয়েছে এবং আহত হয়েছে আরও 30,000 নাগরিক। ইউক্রেন যুদ্ধের 1,000 দিন এরই মধ্যে অতিক্রান্ত হয়েছে। এ সময়ে এসে লক্ষ্য করা যাচ্ছে যে ইউক্রেনের সাধারণ মানুষ প্রচণ্ডভাবে হতাশ। সাম্প্রতিক গ্যালাপ জরিপগুলো বেশ চমকপ্রদ তথ্য পাওয়া গেছে। যুদ্ধ শেষ করার প্রয়োজনীয়তা নিয়ে জনসাধারণ এরই মধ্যে একমত হয়েছেন। তবে কিভাবে যুদ্ধটি শেষ হবে তা নিয়ে একাধিক মতামত রয়েছে। গ্যালাপ জরিপে অংশ নেওয়া 52% ইউক্রেনীয় মনে করেন যে যত দ্রুত সম্ভব ইউক্রেন যুদ্ধ শেষ করার জন্য আলোচনা শুরু করা উচিত। অন্যদিকে 38% জনগণ চায় দেশটি যুদ্ধ জয়ের জন্য লড়াই চালিয়ে যাক। বিগত 1 বছর আগে এরকম আরেকটি জরিপ করা হয়েছিল, কিন্তু 1 বছর আগের সেই জরিপের তুলনায় এবারের জরিপের ফলাফলে উল্লেখযোগ্য পরিবর্তন দেখা গেছে। কেননা 1 বছর আগেও 63% ইউক্রেনীয় নাগরিক লড়াই চালিয়ে যেতে চেয়েছিল এবং 27% আলোচনার সমর্থন করছিল। অথচ এবারের ফলাফলে এসেছে একদমই বিপরীত। যদি আরও 1 বছর আগের অর্থাৎ 2022 সালের জরিপটি বিবেচনায় নেওয়া হয়, তাহলে এবারের পরিবর্তনটি আরও প্রকটভাবে চোখে পড়বে। কেননা 2022 সালে 73% ইউক্রেনীয় যুদ্ধ চালিয়ে যেতে চেয়েছিল এবং 22% আলোচনার সমর্থন করেছিল। এবারের জরিপে আরও একটি তাৎপর্যপূর্ণ বিষয়ও সামনে এসেছে।
দেখা যাচ্ছে যারা আলোচনা সমর্থন করছেন তাদের অধিকাংশই যুদ্ধ শেষ করার জন্য শান্তি চুক্তির অংশ হিসেবে প্রয়োজনে কিছু অঞ্চলও রাশিয়ার কাছে ছেড়ে দিতে প্রস্তুত। এই বাস্তবতায় এমনটা ধারণা করাই যায় যে প্রেসিডেন্ট ট্রাম্প যদি ইউক্রেন যুদ্ধে কোনো সমঝোতার উদ্যোগ নেন তাহলে ইউক্রেনের মানুষ তাকে স্বাগত জানাবে। আর জনগণের ভেতর দৃষ্টিভঙ্গিগত এই পরিবর্তন আসার একটি বড় কারণ হল তাদের সরকারের প্রতি ইউক্রেনীয় জনগণের আস্থা কমছে এবং সমান্তরালভাবে পশ্চিমা মিত্রদের প্রতি তাদের সংশয় বৃদ্ধি পাচ্ছে। দু সালে 60% ইউক্রেনীয় তাদের সরকারের প্রতি আস্থা প্রকাশ করেছিলেন। এক বছর পর এটি কমে 49% হয় এবং 2024 সালে এটি মাত্র 28%-এ নেমে এসেছে। অন্যদিকে ব্যাংকের প্রতি আস্থা রাখতে পারছে এখনও 92% মানুষ এবং সেনাবাহিনীর প্রতি আস্থা রাখছে আরও 62% ইউক্রেনীয়। ইউক্রেনের পরিস্থিতির পরিবর্তন অনুধাবন করে দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিও এখন যুদ্ধ এগিয়ে নিয়ে যাওয়ার চেয়ে বরং যুদ্ধ শেষ করার বিষয়ে বেশি আলোচনা করছেন। তিনি আত্মবিশ্বাস প্রকাশ করেছেন যে প্রেসিডেন্ট ট্রাম্প নির্বাচনে বিজয়ী হওয়ায় যুদ্ধটি দ্রুত শেষ হবে। জেলেনস্কি আরও প্রতিজ্ঞা ব্যক্ত করেছেন যে পরবর্তী বছর আলোচনার মাধ্যমে যুদ্ধ শেষ করার জন্য প্রয়োজনীয় সবকিছুই তিনি করবেন। প্রেসিডেন্ট ট্রাম্প যুদ্ধ বন্ধের জন্য যেসব শর্ত আরোপ করবেন সেগুলো প্রেসিডেন্ট পুতিন মেনে নিলেও যে ইউক্রেনীয়রাও একইভাবে মেনে নেবে এখনো পর্যন্ত তাও নিশ্চিত করে বলা যাচ্ছে না। তাছাড়া ইউক্রেন যে শান্তি প্রতিষ্ঠায় এবং বিজয়ের রোডম্যাপ নির্ধারণের জন্য ছাড় দিতে রাজি হবে তাও চূড়ান্ত নয়। ইউক্রেন মূলত যেসব দাবি পূরণের যুদ্ধ করছে, বিশেষ করে রাশিয়া অধিকৃত সবগুলো অঞ্চল পুনরুদ্ধার করা এবং ন্যাটো সদস্য পদ অর্জন করা, সেগুলো পূরণ না হওয়ার আগেই তারা আদৌ পিছু হটবে কিনা তা নিয়ে বিশ্লেষকদের মধ্যেও সংশয় আছে। কেউ কেউ মনে করেন ভারসাম্য প্রতিষ্ঠার অংশ হিসেবে জেলেনস্কি হয়তো শান্তি এবং বিজয়ের প্রতিষ্ঠিত ভীষণ এবং গ্রহণযোগ্য সমঝোতার চাপের মাঝামাঝি একটি তৃতীয় পরিকল্পনা প্রস্তাব করবেন। বিকল্প এই প্রস্তাবনার নাম রাখা হয়েছে দ্য ইন্টারনাল রেসিলিয়েন্স প্ল্যান বা অভ্যন্তরীণ সহনশীলতার পরিকল্পনা। এই কৌশলের নেপথ্যে খুব বেশি উচ্চাকাঙ্ক্ষা নেই। এই কৌশলের মূল পয়েন্টগুলো হল ফ্রন্টলাইন স্থিতিশীল করা এবং দেশের প্রতিরক্ষা শিল্প খাতকে শক্তিশালী করা। যদি এটি সফল হয় তবে এটি ইউক্রেনকে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য এবং ইউক্রেনকে বাঁচিয়ে রাখার জন্য অভ্যন্তরীণ পর্যায়ে প্রয়োজনীয় পরিস্থিতি তৈরি করবে। এরকম একটি উইন উইন পরিস্থিতি থাকলে তখন গ্রহণযোগ্য যুদ্ধবিরতির শর্তগুলো আলোচনায় উভয় পক্ষকে আন্তরিক হিসেবে পাওয়া যাবে। এই পরিস্থিতি স্পষ্ট বার্তা দেয় যে জেলেনস্কির নেতৃত্বে ইউক্রেনের যুদ্ধ কৌশলের মূল উদ্দেশ্যগুলো, বিশেষ করে হারানো অঞ্চল পুনরুদ্ধার এবং ন্যাটো সদস্যপদ প্রাপ্তির মতো বিষয়গুলো ইউক্রেন সরকারের নীতি নির্দেশনা হিসেবে হয়তো থেকেই যাবে। তবে দীর্ঘমেয়াদে একটি সমঝোতার লক্ষ্য হিসেবে এত সব কার্যক্রম পরিচালনা হলেও স্বল্পমেয়াদী সমঝোতার প্রয়োজনীয়তাও কেউ অস্বীকার করছে না। তাছাড়া ট্রাম্পের কূটনৈতিক চাপ আগামী দিনে যুদ্ধে ইউক্রেনের অবস্থার আরও অবনতি এবং ইউরোপের একমুখী কৌশলের ব্যর্থতার কারণে স্বল্পমেয়াদী সমঝোতার সম্ভাবনাকে পুরোপুরি উড়িয়ে দেওয়া যায় না। ট্রাম্পের শপথ গ্রহণের আরও 2 মাস বাকি আছে। এই 2 মাস ইউক্রেন পরিস্থিতি কোন দিকে যাবে তা এখনও নিশ্চিত নয়। তবে এটা পরিষ্কার যে রাশিয়ার সঙ্গে শান্তি আলোচনার প্রক্রিয়া শুরু হলে ইউক্রেনের অভ্যন্তরীণ অস্থিতিশীলতা বৃদ্ধির ঝুঁকি আরও বেড়ে যাবে। জেলেনস্কি যদি শেষ পর্যন্ত সমঝোতার পথে হাঁটেন তাহলে তিনি নতুন করে কিছু সংকটের মধ্যে পড়বেন। এক্ষেত্রে পূর্বসূরি পেট্রো পোরোশেঙ্কোর পক্ষ থেকেও জেলেনস্কির জন্য বড় কিছু চ্যালেঞ্জ আসতে পারে। পোরোশেঙ্কোই ইউক্রেনের প্রেসিডেন্ট ছিলেন। 2019 সালে জেলেনস্কি তাকে হটিয়ে নিজেই প্রেসিডেন্ট হয়ে যান। এর আগে ইউক্রেনের পার্লামেন্টে ইউরোপীয় সলিডারিটি বিরোধী দলের নেতা হিসেবে পোরোশেঙ্কো সব ধরনের আত্মসমর্পণের বিরোধিতা করেছিলেন। পোরোশেঙ্কো নিজের নামে একটি ফাউন্ডেশনও চালান। দাবি করা হয় পোরোশেঙ্কোর এই ফাউন্ডেশন থেকে ইউক্রেনের যুদ্ধরত 200টিরও বেশি সামরিক ইউনিটকে অস্ত্র এবং সরঞ্জাম সরবরাহ করা হয়েছে। এই বাস্তবতায় জেলেনস্কির জন্য এই মুহূর্তে সবচেয়ে যৌক্তিক কৌশল হতে পারে সময় নেওয়া।
অভ্যন্তরীণ অনিশ্চয়তা এবং বাইরের পরিবেশের টানাপোড়েনে ইউক্রেন এখন বেশ দুর্বল অবস্থায় রয়েছে। অথচ সেদিকে তোয়াক্কা না করে ইউক্রেনের প্রেসিডেন্ট রাশিয়ার বিরুদ্ধে আক্রমণের উপর পশ্চিমী বিধিনিষেধ শিথিলীকরণের সুযোগের সদ্য ব্যবহার করেছেন এবং ইউক্রেনকে আরও বেশি ঝুঁকির মধ্যে ফেলে দিচ্ছেন। জেলেন্সকির এই কৌশলটি স্বল্পমেয়াদে যুক্তিসঙ্গত, যদিও এর নিজস্ব ঝুঁকি রয়েছে। পুতিনের যে কোনো সময় প্রতিশোধমূলক আক্রমণের হুমকিও রয়েছে। দীর্ঘমেয়াদে জেলেন্সকি এবং ইউক্রেনের চ্যালেঞ্জ আগের মতোই রয়ে গেছে। তাছাড়া মার্কিনী চাপ, রুশ দাবি এবং ইউরোপীয় দেশগুলোর দুর্বলতার প্রেক্ষিতে যুদ্ধ থেকে শান্তির দিকে একটি টেকসই পরিবর্তন কিভাবে পরিচালনা করা হবে তা নিয়েও ইউক্রেনের নীতি নির্ধারকদের মধ্যে মতপার্থক্য রয়েছে। আজ এখানেই শেষ করছে। সমরাস্ট্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিফিউজ ইনফোটেনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।